মমতা ক্ষমতা হস্তান্তরে বেঁকে বসায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। পুশব্যাক প্রশ্নে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতে। বিপিএল ফিক্সিংয়ে অমিত, লাবলু, সামিনুর সহ ৫ জন নিষিদ্ধ। রয়েছে জুয়া, দুর্নীতি, তথ্য গোপনের অভিযোগও। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর। ওয়াকফের সম্পত্তি লুটপাট বন্ধের নির্দেশ। ২৫ থেকে ৩১ মে ৭ দিন ছুটি ঘোষণা। মাঠ থেকে দ্রুত সেনা প্রত্যাহার, পুলিশে আস্থা ফিরেছে মানুষের, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন অভিযান চলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তথ্য লুকানোর অভিযোগ। ১৪ মে হাজিরের নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভারতের পশ্চিমবঙ্গে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানানোয় অচলাবস্থা কাটাতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। এই পদক্ষেপের ফলে রাজ্যে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। এখন বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাজ্যপাল। এদিকে শুক্রবার নয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের কথা রয়েছে বিজেপির, তবে নির্বাচন পরবর্তী সহিংসতা এখনও চলছে। আততায়ীর গুলিতে নিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার কলকাতায় পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই নয়া মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে, যিনি শনিবার শপথ নেবেন। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এর আগে বুধবার মধ্যরাতে সাবেক বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বাধ্য করলেও পদত্যাগ করবেন না বলে জানান তিনি, আর এরপরই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। এদিকে বিজেপি আর তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। নিহত হয়েছেন বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। পুলিশ জানিয়েছে কলকাতার কাছাকাছি উত্তর ২৪ পরগনা জেলায় চন্দ্রনাথ রথকে ২বার গুলি করা হয়। এ সময় তার সাথে থাকা আরেকজন আহত হন। এই হত্যার জন্য মমতার তৃণমূলকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। এখনও চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি, তবে নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গেল ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ৪ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। আগাম সুরক্ষা ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় ১১০০ জনকে। পুশব্যাকের বিষয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে নদী সংক্রান্ত দ্বিপক্ষীয় কাঠামোগুলো অনুসরণের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে এমন প্রতিক্রিয়া এলো। সীমান্ত পরিস্থিতি বা প্রত্যাবাসন নিয়ে সাম্প্রতিক মন্তব্যগুলোকে আলাদা করে না দেখে বিদ্যমান কাঠামোর আলোকে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন জয়সওয়াল। তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, যা দুই দেশই ব্যবহার করে। বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে পানি সংক্রান্ত যে কোনো ইস্যু সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এসব নদী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো রয়েছে এবং সেখানে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেট। বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটার সহ ৫ জনকে নিষিদ্ধ করল বিসিবি। বিপিএলের ১২তম আসরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটার অমিত মজুমদারের বিরুদ্ধে ম্যাচে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে। এছাড়া জুয়া, দুর্নীতির প্রস্তাব, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে টিম ম্যানেজার লাবলুর রহমান, ফ্রাঞ্চাইজি সহমালিক তৌহিদুল হক তৌহিদ এবং অন্য আরেকটি ফ্রাঞ্চাইজির টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। বিপিএল এর একাধিক আসরে দুর্নীতির দায়ে অভিযুক্ত সামিনুর রহমান নামে এক ব্যক্তিকে বহিষ্কার করেছে বোর্ড। তদন্তে দেখা গেছে বিপিএল এর ৯ম, ১০ম এবং ১১তম আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিকানার সাথে জড়িত এই ব্যক্তি খেলোয়াড় ও এজেন্টদের ফিক্সিং এর প্রস্তাব দেওয়া ছাড়াও আন্তর্জাতিক জুয়ারি চক্রের সাথে যোগাযোগ রক্ষা করতেন। সামিনুর তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন। বিসিবির সকল প্রকার কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তাকে।
হামে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 1524 জন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, হঠাৎ হামের প্রাদুর্ভাবে কিটের চাহিদা আর যোগানের মধ্যে পার্থক্য ঘটেছে। গত বছর 25টি কিটের প্রয়োজন হলেও এবছর ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে 129টি কিট আনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই হাম পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের নতুন চালান আসছে। চলমান টিকা কার্যক্রমের ফলে অধিকাংশ শিশু টিকার আওতায় চলে আসলে হামের সংক্রমণ কমে আসবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ওয়াকফের সম্পত্তি লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৈঠক শেষে তিনি জানান, সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এ সময় দুদক পুনর্গঠন নিয়েও আলাপ হয় বলে জানান তিনি। সেই সাথে দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, জবাবদিহিতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। সম্পূর্ণ ইতিবাচকভাবে তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছেন। অন্যদিকে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। পরে মন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান ওয়াকফ সম্পত্তি অনৈতিকভাবে ব্যবহারের সুযোগ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা রয়েছে সরকারের। এত বড় বিশাল ওয়াকফ স্টেটের আমাদের এই সম্পত্তিগুলি অধিকাংশই এখন বেহাল অবস্থায় আছে। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, অদক্ষতা, কারণ গত 17টি বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন, সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। এবারের হজ ব্যবস্থাপনা অতীতের যে কোনো সময়ের তুলনায় সুষ্ঠু হয়েছে এমন দাবিও করেন ধর্মমন্ত্রী। মহোদয় গিয়েছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 25 মে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীরা 25 থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ছুটি পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ্তাহিক ছুটির দিন 23 মে অফিস করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 বা 28 মে হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। সেই হিসেব ধরে 28 মে ঈদ উল আজহা ছুটি নির্ধারণ করেছে সরকার। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এর ফলে পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা যাবে। নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিশ্চিত করা যাবে টয়লেট সুবিধা। বগুড়া সিটি কর্পোরেশন ও 5টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকার 120তম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বগুড়া সিটি কর্পোরেশন বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকলিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ নামে নতুন নতুন উপজেলা গঠন করা হয়েছে।
দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। একই সাথে যে কোনো সংকটময় মুহূর্তে কৃষকের পাশে থাকবে সরকার বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই বলে মনে করে সরকার, তাই সেনাবাহিনী তুলে নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার মনে করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, পুলিশ তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করায় জনমনে আস্থা তৈরি হয়েছে। এছাড়া মন্ত্রী জানান, চাঁদাবাজদের তালিকা করে অভিযান করা হচ্ছে, কেউ আইনের বাইরে নয়। সিলেটের পাথর কোয়ারির বিষয়ে পরিবেশ, খনিজ ও স্থানীয় প্রশাসন মিলে কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাথরের অবৈধ উত্তোলন ও চোরা কারবারি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। সিঙ্গেলি অপারেশন করছে, আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি, এই কথা সত্য। তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। খনিজ সম্পদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়। তিনি বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্য প্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন করা এখন সময়ের দাবি। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও জানান, গণমাধ্যম খাতে সঠিক তথ্যভিত্তিক নীতিমালা তৈরিতে সরকার যৌথ স্টাডি ও ডিজিটাল ডাটা সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে। এতে বিজ্ঞাপন বাজার ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে, সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে। সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না। সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না, অথবা রাষ্ট্রের কোনো অঙ্গ বা সংস্থাকে সে এ বিষয়ে যুক্ত করবে না। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে 14 মে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই নির্দেশ দেয়। এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। তাদের আবেদনে ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেয়। এদিকে শাপলা চত্বরে সহিংসতা ও হত্যাকাণ্ডের মামলায় তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। শাপলা চত্বরের সহিংসতা ও হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন মন্ত্রিপরিষদ, পুলিশ, র্যাব সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা বলেন, আগামী 7 জুন মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। এবং তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি, যে এই মানুষগুলোকে বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, তারপরে আর কে একজন, যে এই 3 জনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। তাদেরকে আমরা শুধু শিক্ষকদের বেতন ভাতায় বরাদ্দ না বাড়িয়ে শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বাজেট বাড়ানোর জন্য সুপারিশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল নিশ্চিতে নজরদারি জোরদারের তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি। সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত, বাজেট ও বাস্তবতা বিষয়ে সংলাপে একথা জানান সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা খাত ঢেলে সাজানো অর্থনৈতিক উন্নয়নের সাথে আনুভূমিক, তাই বিনিয়োগ বিবেচনায় শিক্ষা খাতে বাজেট বরাদ্দের তাগিদ দেন তিনি। জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রয়োজনীয়তা বিবেচনায় আগামী বাজেটে শিক্ষা খাতের বাজেট বাড়ানো হবে। ইবতেদায়ী শিক্ষাকে শিগগিরই প্রাইমারি বোর্ডের আওতায় আনা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী 5 বছরে সৌরশক্তি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কর সহায়তা সহ নীতিগত সহযোগিতার আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, চলতি মাসেই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নীতিমালা তৈরি করা হবে। আগামী বাজেট অধিবেশনে সংসদে বিল এনে তা আইনে পরিণত করা হবে। মন্ত্রী জানান, বর্তমান সরকার সোলারে বিপ্লব ঘটাতে চায়। ঢাকার প্রতিটি বাড়িও সোলারের আওতায় আনা হবে। তবে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ইকবাল হাসান মাহমুদ। আপনারা যদি এই সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন, তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। তো সেইটার আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো। 25 দিন পর অবশেষে চালু হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এরই মধ্যে সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি নিমেনিয়া নামে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার রাত থেকে এই ট্যাঙ্কারটি থেকে ক্রুড অয়েল লাইটেনিং শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় 2.5 মাসেরও বেশি সময় পর দেশে প্রথম ক্রুড অয়েলের চালান পৌঁছেছে। ক্রুড অয়েলের অভাবে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। 15 এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির জোন 1 ও 2 ইউনিটের পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইস্টার্ন রিফাইনারিতে দৈনিক প্রায় 4,500 ক্রুড পরিশোধন করা হয়। আগামী 11 মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এমটি ফসিল নামের অপর একটি ট্যাঙ্কার 1 লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করার কথা রয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কারণে সরকারের ভর্তুকি অনেক বেশি। আগামী 2 বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা হবে, সৃষ্টি করা হবে বিপুল কর্মসংস্থান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, পুরনো সমস্যা নিয়ে পড়ে থাকলে চলবে না। বাংলাদেশকে আগামী দিনের প্রতিযোগিতামূলক অর্থনীতিতে পরিণত করতে হলে ব্যবসা পরিচালনায় জটিলতা ও ব্যয় কমানো, বন্দরের সক্ষমতা বাড়াতেই হবে। বলেন, বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশ। বর্তমানে দেশে একটি ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের 26 ধরনের অনুমোদন ও লাইসেন্স নিতে হয়, যা ব্যবসার পরিবেশকে জটিল করে তুলেছে, বলেন বাণিজ্যমন্ত্রী। আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজেস যতগুলি আছে, এগুলির কারণে সরকারের ভর্তুকির পরিমাণ অনেক, বিশাল পরিমাণ ভর্তুকি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে 38-40টা বড় বড় শিল্প আছে, সব লোকসানি, লাভ হয় না কোনোটাতে। একইভাবে জুট এবং টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে আরও 50টা ফ্যাক্টরি আছে, তার কয়েকটা প্রাইভেট সেক্টরে চলছে, আর বাদবাকিগুলি সেগুলি প্রক্রিয়াধীন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছর 2-1-এর মধ্যে এই প্রত্যেকটাকে আমরা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে যাব এবং ইচ ওয়ান অফ দ্যাম উইল মেক ক্রিয়েট এমপ্লয়মেন্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিল না। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত ও সাধারণ নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এনসিপিকেই বাস্তবায়ন করতে হবে। দেশের হামের প্রকোপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এরই মধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। শুধু পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে বর্তমান সরকার কোনো দায় এড়াতে পারে না বলেও জানান এনসিপির আহ্বায়ক। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে,
বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। তারা ক্ষমতাকে কক্ষিগত করেছে, তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ, আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপিকেই করতে হবে, বলে এনসিপিকেই দ্বারা হতে হবে এবং সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আপনাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে সংসদ এবং সংসদের বাহিরে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। মমতা ক্ষমতা হস্তান্তরে বেগে বসায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। পুশব্যাক প্রশ্নে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতে। বিপিএল ফিক্সিং এ অমিত, লাবলু, সামিনুর সহ 5 জন নিষিদ্ধ। রয়েছে জুয়া, দুর্নীতি, তথ্য গোপনের অভিযোগও। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী। ওয়াকফের সম্পত্তি লুটপাট বন্ধের নির্দেশ। 25 থেকে 31 মে 7 দিন ছুটি ঘোষণা। মাঠ থেকে দ্রুত সেনা প্রত্যাহার, পুলিশে আস্থা ফিরেছে মানুষের, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন অভিযান চলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তথ্য লুকানোর অভিযোগ। 14 মে হাজিরের নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।